আরে সব শোনা যাচ্ছে তো? আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে? বোর্ডে কোনো রিফ্লেকশন নেই তো? হ্যাঁ না স্যার। ওকে, আমি যেটা শুরু করছি বা যেখান থেকে শুরু করছি, সবার প্রথমে আমি বলি যে আমি কোথা থেকে শুরু করছি সেটা জানা দরকার আছে তোদের, ঠিক আছে? এবারে ঠিক হলো কি? কিরে বল। হ্যাঁ স্যার। আগেরটা ভালো ছিল মনীষ? ঠিক আছে, চল এটাই থাক। আচ্ছা দেখ, এই এই জায়গাটা একটুখানি দেখ তো, যদি এইটাকে এরকম করা যায় বেশি ভালো লাগছে কি? হ্যাঁ স্যার, বেসিক ভিজিবল। বেশি? আর না হলে দেখ, এইটা যদি করি সাদা, হবে না? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। নাকি বেশি লাইট টেনে নিচ্ছে, আমাকে কালো লাগছে? হ্যাঁ স্যার, আপনাকে আপনাকে দেখতে কালো লাগলে অসুবিধা। অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আজকে এটাতে ট্রাই করা যাক, তারপর যা হবে দেখা যাবে। কে দেখা যাচ্ছে এটা? কি দেবে? ছেড়ে দাও, অনেকক্ষণ টাইম হয়ে গেল, সময় চলে গেল। আচ্ছা দেখ, আমি যে জায়গাটা পড়াবো সেই জায়গার সিলেবাসটাকে আগে আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, যে এইবারে আমরা অনলাইনে এইটা শুরু করবো আর অফলাইনে কমপ্লিটলি ওইটা পড়বো, ঠিক আছে? কেন, আমি সেটারও একটা সুবিধা আছে। শোনা যাচ্ছে তো? সবাই মিলে বলো ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। কেন আমি এটা করছি সেটাও আমি বলে দিই। আমরা যে টপিকটা পড়ছি সেটা কি? সেটা হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? বল। এটাকে ইন শর্টে আমরা কি বলি? জিপিএম। মনে রাখতে হবে এই জিপিএমটা আমাদের কত নম্বরে কন্ট্রিবিউশন দেবে? এর কন্ট্রিবিউশন হচ্ছে 10 মার্কস, ঠিক আছে? খাতায় লিখতে থাকো। এবার এই 10 মার্কসের ডিভিশনটা কিরকম রয়েছে? এই 10 মার্কসের ডিভিশন হচ্ছে
একটা পড়বে 5 নাম্বার, একটা পড়বে 3 নাম্বার, আর একটা পড়বে 2 নাম্বার। সেই হিসাবে এটা টোটাল 5 মার্কস। ঠিক আছে, আচ্ছা এবার এর দুটো ডিভিশন রয়েছে, সবচেয়ে বড় কথা এর দুটো ডিভিশন রয়েছে, অর্থাৎ এই যে জিপিএম বলে যে চ্যাপ্টারটা, এটা দুটো স্লটে আমরা ভাঙবো, খেয়াল রাখবি। ঠিক আছে, একটা স্লটের নাম আমরা দিয়ে দিচ্ছি থার্মাল স্লট, আর একটা স্লটকে আমরা বলে দিচ্ছি ম্যাটার পার্ট। এবার এই ম্যাটার পার্টে মেজর চ্যাপ্টার কোনগুলো আছে? এক, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইলাস্টিসিটি। দুয়ে রয়েছে ভিসকোসিটি, আর তিনে রয়েছে সারফেস টেনশন। এটার বাংলা কি? এটার বাংলা স্থিতিস্থাপকতা, এটা সান্দ্রতা, এটা পৃষ্ঠটান। এই হচ্ছে আমাদের এটা মেজর পার্ট। ঠিক আছে, আর থার্মালে কিছু রয়েছে, যেমন রয়েছে, আমি এগুলো এখন লিখে দিচ্ছি, জাস্ট লিখে দিচ্ছি, ক্যালোরিমেট্রি। দুয়ে রয়েছে হিট এন্ড টেম্পারেচার, আর রয়েছে থার্মাল এক্সপেনশন। থার্মাল এক্সপেনশন। এবার এই থার্মাল এক্সপেনশনের ভিতরেও তিনটে চ্যাপ্টার আছে। হ্যাঁ মা, একটু নিচে 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 নিচে, ক্যামেরা নড়ে যাবে মা, নেমে আয়। উফ বাবা, এই থার্মাল এক্সপেনশনের যে চ্যাপ্টার, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা জানোই কম বেশি যিনি সিলেবাস ঠিক করেন অমিতাভ দে স্যার। অমিতাভ দে স্যারের সাথে আমার, সবাই জানে না এটা, অমিতাভ দে স্যারের সাথে কম বেশি কথা হয়। নেক্সট ইয়ার থেকে এইটা উঠে যাচ্ছে, থাকছে না, সিলেবাস থেকে আউট দেবে। বাকিগুলো যেমন আছে তেমন থাকবে, তেমনটাই চলবে। এইবার এইবারে একটা রয়েছে, এটাকে আমরা 4 নাম্বার হিসেবে দেখতে পারি, যেটাকে বলা হয় চেঞ্জ অফ স্টেট। আমি এটা কেন লিখলাম? এটা আমি লিখলাম এই কারণে, এই যে তুমি 10 মার্কস দেখছো, ভালো করে লক্ষ্য করো, এই 10 মার্কসের জন্য কম বেশি 10টা চ্যাপ্টারই আছে। 1 2 3 1 2 3 4 5 6, তাহলে 6 3 9টা চ্যাপ্টারের হিসেব আমরা পাচ্ছি, কম বেশি এরকম। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি হবে? এই 10টা চ্যাপ্টার যদি আমাদের খুব ভালো করে পড়তে হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, অনেক টাইম লেগে যাবে। 10টা চ্যাপ্টার 10টা ক্লাসে তো শেষ করতে পারবে না, মিনিমাম 20টা ক্লাস লাগবে। আর 20টা ক্লাস মানে হচ্ছে পুরোনো সিলেবাসে আমরা যেটা পড়তাম, আমরা কম বেশি এই 10টা চ্যাপ্টারকে আমাদের 2 থেকে 2.5 মাস টাইম লেগে যেত পুরোটা পড়তে। কথাটা বুঝতে পারলে? 2 থেকে 2.5 মাস টাইম লেগে যেত আমাদের পুরোটা পড়তে, এই 10টা চ্যাপ্টারকে। কিন্তু আমরা এখানে অনলাইন অফলাইন মোডে, আর অনলাইনে যেমনটা চলছে তেমনটা চলবে।
তো এই গেল আমাদের পুরো প্ল্যানিং। তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো স্যার? আজকে আমরা সরাসরি চলে যাই, চ্যাপ্টারটাকে মার্ক করে দিই, আমরা এই চ্যাপ্টারটা পড়বো। তাহলে তোমাদের কাজ কি হবে? তোমরা সুন্দর করে খাতার উপরে লিখে ফেলো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তাহলে আমিও সেই কাজটা করি, ঠিক আছে? চেঞ্জ করে দিলাম পেজটা। ওকে, এইবার দেখো, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এইবার এখান থেকে লিখে দাও এক্সপেক্টেড মার্কস 3+। অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি তোমরা পড়ো তাহলে কম বেশি 3 নাম্বার তোমাদের আসতে চলেছে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এবারে যেমনটা হয়, আমি তোমাদেরকে বারবার এর আগেও বলেছি যে একটা কথা মনে রাখতে হবে, নেচারকে বাদ দিয়ে আমরা কেউ নই। অর্থাৎ এই যে ইলাস্টিসিটিটা আমরা নেচারের কোথায় দেখতে পাই, তার থেকেও বড় কথা, এই যে চ্যাপ্টারটা আমি এখন আলোচনা করতে চলেছি, তোমরা বলছো ইয়েস স্যার, ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না, হেভি স্যার। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কাছে একেবারে নতুন কিছু নয়, আমাদের কাছে এটা একদম একটা পুরনো চ্যাপ্টার। আমরা ক্লাস 9 বা 10-এ, আমার এক্স্যাক্টলি মনে নেই, খুব সম্ভবত 9-এ এই ইলাস্টিসিটি চ্যাপ্টারটা পড়ে এসেছি। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ইলাস্টিসিটিটা কি, ইলাস্টিসিটিটা কেন হয়, ইলাস্টিসিটিটা সম্পর্কে আমরা আর কি কি জানি। আমি সবাইকে তো এখানে সুযোগ দিতে পারবো না, আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, আমি জানি না তারা ক্লাসে আছে কি নেই, তবু কয়েকজনকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা একবার বলো যে ইলাস্টিসিটি কাকে বলে। কথা বোঝা গেছে? আমি জিজ্ঞেস করছি, কাকে জিজ্ঞেস করব? কম বেশি অর্পণ আছে? অর্পণ বাগেরহাট ব্যাচের অর্পণ নয়, আমি সরিষা ব্যাচের অর্পণের কথা বলছি। অর্পণ, ইলাস্টিসিটি কাকে বলে? আচ্ছা, আর একটা অর্পণকে সুযোগ দেওয়া হোক। বাগেরহাটের অর্পণ বলো। বাগেরহাটের অর্পণ বলো। বাগেরহাটের অর্পণ, আরে অর্পণ আছিস? আচ্ছা, বেশি টাইম দেওয়া যাবে না। প্লাবন, প্রান্তিক, ডায়মন্ডের ব্যাচের প্রান্তিক বলো। বাহ্যিক কোনো মানে যে ধর্মের জন্য বাহ্যিক বলের প্রভাবে কোনো পদার্থের যদি আয়তন বা কিছু বিকৃত দৈর্ঘ্য বিকৃত হয়ে যায়, সেই যখন আবার ওই বাহ্যিক বলটা তুলে নিচ্ছে মানে সরিয়ে নেওয়া হবে, আবার আয়তন যদি ফিরে আসে তাহলে সেটাকে স্থিতিস্থাপকতা ধর্ম বলে। বাহ, আর কোনো আইডিয়া? বেশ, আমি বলছি, শোনো, সময় নষ্ট করবো না, একটা সহজ জিনিস। আমরা মিষ্টি দোকানে যদি মিষ্টি কিনতে যাই, মিষ্টি দোকানদার মিষ্টি বক্সের ভিতর ভরার পরে দেখবে বাক্সে একটা রাবার লাগিয়ে দেয়। রাবার ঠিক না, মানে গার্ডার যেটাকে বলি। ওই গার্ডারটাকে যদি তুমি হাতে নাও, তুমি কি দেখবে? তুমি দেখবে যে হাত দিয়ে যখন তুমি টানছো ওটা বাড়ছে, অর্থাৎ তুমি ফোর্স দিতে ওটা বেড়ে গেল, ঠিক আছে? আবার যখন ফোর্সটা আবার এক হাত ছেড়ে দিলে ওটা তখন আগের জায়গায় ফিরে এলো। যদি পদার্থের ক্ষেত্রে এরকম ধর্ম দেখা যায় যে বাহ্যিক বল প্রয়োগ করে, প্রান্তিক যে কথাটা বলেছে বা এর আগে অর্পণ যেটা বলেছে, দুজনেই একদম সঠিক বলেছে, যে বাহ্যিক বল প্রয়োগ করে যদি আমি কোন বস্তুর দৈর্ঘ্য, আকৃতি ইত্যাদির পরিবর্তন করার চেষ্টা করি, আর বাহ্যিক বলটাকে অর্থাৎ পরিবর্তনের কারণটাকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে বস্তুটা পূর্বের জায়গায় ফিরে আসে।
পদার্থের এই ধর্মকেই আমরা বলবো ইলাস্টিসিটি। ঠিক আছে, এরকম অনেক জায়গায় আমরা এগুলো দেখতে পারি। এবারে একটা জিনিস তুমি দেখো, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমরা এই কোন একটা জিনিসকে টানি, সেটা যেমন ইলাস্টিক, সে যেমন আগে জায়গায় ফিরবে, এই একটা কথা বলছিলাম, এটা যেমন ইলাস্টিক ধর্মের উদাহরণ, ঠিক তেমনি তুমি আমি একটা কথা বলি, বিভিন্ন বাড়ি তৈরি হয়। ঠিক আছে, যখন বাড়ি তৈরি হয়, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, সেই বাড়িতে ছাদে দেখবে অনেক সময় ঢালাইয়ের রড উপরে উঁচু করা থাকে। বুঝতে পারছি কথাটা? সেই ঢালাইয়ের রড ধরে আমরা এরকম গাড়ির গিয়ারের মতন টেনে ছেড়ে দিলে ওটা গিয়ে আবার নড়তে থাকে। তাহলে দেখো, ওই রডটাকেও কিন্তু আমি ফোর্স দিয়ে তার যে পজিশন ছিল, তার যে শেপ ছিল, সেটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি, তার অবস্থানটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। যখন ফোর্সটাকে আমি সরিয়ে দিলাম, সে আবার আগের জায়গায় ফিরে এলো। তাহলে এই ঘটনাটাকে কি আমরা ইলাস্টিসিটি বলতে পারবো না? কি সবাই মিলে বলো, এটাকে কি ইলাস্টিসিটি বলা যাবে না? বলো। এটাকে কি ইলাস্টিসিটি বলা যাবে না? আরে বল সবাই মিলে। স্যার বলা যাবে তো? স্যার Yes, sir. বাবু তোরা শোন আমার কথা, আমি না সারাদিন ধরে পড়াচ্ছি, ঠিক আছে, আমারও এনার্জি একটা ভ্যালু আছে, আমি চিৎকার করে যাওয়ার তোরা সারা করবি না, এটা কি হয় বল? এরকমটা হয় না। তোরা সবাই মিলে উত্তর দে, একসাথে উত্তর দে, ওকে হয় হোক, ঠিক না? তাহলে ইলাস্টিসিটি বলে যে ধর্মটার কথা বলছি, এটা কি? ইলাস্টিসিটি ধর্মটা কি? ঠিক আছে, যদি কেউ আমাকে কোশ্চেন করে যে ইলাস্টিসিটি ধর্মটা কি, তাহলে আমরা কি উত্তর দেব? লেখো, প্রথমে লেখো ডিসকাস করে বা ইলাস্টিসিটি ধর্মটা। তারপর লেখো বাহ্যিক বল প্রয়োগ করে, লেখো লেখো লেখো, বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা শেপ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন, এই একসঙ্গে এই কথাটা লেখো, ক্ষেত্রফল বা আয়তন এবং তার আকারের পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, এবং বাহ্যিক বলের অপসারণ ঘটিয়ে, এবং বাহ্যিক বলের অপসারণ ঘটালে, লিখতে থাক, সৎভাবে লেখ, এবং বাহ্যিক বলের অপসারণ ঘটালে বস্তুটি তার আগের জায়গায় ফিরে আসে। কোন জায়গাটা বল, কি কি? প্রথম থেকে বলুন না। বস্তুটিটা আগের জায়গায় ফিরে আসে। আমি কি বলেছি অর্পণ পড়ে শোনা। চেষ্টা করা হলে এবং বাহ্যিক বলকে অপসারণ করলে যদি, এবং বাহ্যিক বলকে অপসারণ করলে যদি বস্তুটি তার আগের অবস্থানে ফিরে আসে, বস্তুটি তার আগের অবস্থানে ফিরে আসে, তাহলে পদার্থের এই ধর্মকে, পদার্থের এই ধর্মকে স্থিতিস্থাপকতা ধর্ম, ম্যাগনেটিক ইলাস্টিসিটি বলা হয়। তাহলে পদার্থের এই ধর্মকে স্থিতিস্থাপকতা ধর্ম বা ইলাস্টিসিটি বলা হয়। এখন একটা প্রশ্ন আছে, ঠিক আছে, প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে রাবার ও
ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? রাবার ও ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? ঠিক আছে, উত্তর কি হবে? ইস্পাত। ইস্পাত। কেন ইস্পাত হবে? যারা উত্তর দিচ্ছ ধন্যবাদ তোমাদেরকে। আমি প্রত্যেককে বলছি হ্যাঁ ইস্পাত। ঝুলকি ঠিক আছে। কেন ইস্পাত হবে বলো? তার কারণ লেখো। রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, তার কারণ পদার্থবিজ্ঞানে তাকেই বেশি স্থিতিস্থাপক বলে ধরা হয়। পদার্থবিজ্ঞানে তাকেই বেশি স্থিতিস্থাপক বলে ধরা হয় যে বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য আয়তন, বা আকার এখানে না একটা লোক বড় ডিস্টার্ব করছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। সেটা হচ্ছে এই মৌটুসী নস্কর, যার প্রোফাইল। স্যার আমি অন্তরা। তোকে আমি অ্যাডমিট করছি, আর এইখানটা এমন একটা বার এতে আছে, আমার যেটা এখানটা দেখা যাচ্ছে আমাকে, সেটাতে আমার ছবিটা কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি না এই পেজটায়। তোকে আমি অ্যাডমিট করছি, আসলে অ্যাডমিট হচ্ছে না। কতবার লিঙ্ক পাঠিয়েছি বল দিনি? অন্তরা মানে কোন ব্যাচের অন্তরা রে? স্যার ফতেপুরের। ফতেপুরে আমার কাছে কে অন্তরা করে? অন্তরা কে বলতো? অন্তরা স্যার ফার্স্ট বেঞ্চে কোণে বসে। দাঁড়া, এই সেই আবার ড্যানি এসে গেছে। এবারটা কে রে? ঢোকাচ্ছি না। আচ্ছা এক মিনিট, এই ড্যানি বলে ছেলেটা কোন গ্রুপের ছেলে আমি বলে দিচ্ছি। ডায়মন্ড হারবারের ছেলে। ডায়মন্ড হারবার আর ফতেপুরের মধ্যে কেউ একজন আছে ড্যানি, ঠিক আছে? সরিষার ব্যাচের তো কেউই নয়। আমি আজকে সব গ্রুপ ভাগ করে করেছি। স্যার বলো। স্যার উৎসব অ্যাড হওয়ার চেষ্টা করছে কিন্তু অ্যাড হতে পারছে না, আমাকে মেসেজ করছে। স্যার হয়ে গেছি, এই সবে হলাম। দুদিকেই ক্যামেরা অফ হয়ে গেছে? প্রচুর ঝামেলা, সফটওয়্যারটা রেডি না করা পর্যন্ত আমি না। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। অপশন লেখা হয়েছে। তাহলে রাবার ও ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? ইস্পাত। রাবার ও ইস্পাতের মধ্যে, ভালো করে বুঝে নাও, রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। তার কারণ পদার্থবিজ্ঞানের ভাষায় কোন বস্তুকে তার স্বাভাবিক বা তার কি বলবো ওটাকে প্রাথমিক দৈর্ঘ্য, আকার, আকৃতির অবস্থান থেকে কোন অবস্থানে নিয়ে যেতে গেলে যেখানে বেশি পরিমাণ ফোর্স লাগে তাকে
তাকেই বেশি স্থিতিস্থাপক হিসাবে ধরা হয়। একটা জিনিস তুমি ভাবো তো, একটা লোহার টুকরো রয়েছে তাকে যদি তুমি টানো, আর একটা রাবারের টুকরো রয়েছে তাকে যদি তুমি টানো, কাকে বাড়াতে বেশি ফোর্স লাগবে, কাকে বাঁকাতে বেশি ফোর্স লাগবে? ধরে নাও, আমি তোমাকে একটা কথা বলছি, ধরে নাও তোমাদের বাড়ি হচ্ছে, আর সেখানে কি হচ্ছে না, ওই লোহার রড ব্যবহার, বিম করার সময় লোহার রড ব্যবহার না করে রাবার দিয়ে তৈরি করেছে, তাহলে কি বাড়িটা বেশি মজবুত হবে? হবে না। তার মানে দাঁড়ানোটা কি, যে বস্তুকে তার প্রাথমিক অবস্থান থেকে বল প্রয়োগ করে, বেশি বল প্রয়োগ করে তাকে তার পরিবর্তন করতে হয়, তাকেই বেশি স্থিতিস্থাপক হিসেবে ধরা হয়। তাহলে আমি কি লিখবো? পদার্থবিজ্ঞানে কতদূর লেখা হয়েছে বলো, চটপট বলো। আয়তন বা আকার। যে বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, আয়তন বা আকার পরিবর্তন করতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়, বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে লেখো, এক্ষেত্রে রাবারের তুলনায় ইস্পাতকে বেশি বল প্রয়োগ করে তার আকার, আকৃতি, দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন করা হয় বলেই ইস্পাতকে বেশি স্থিতিস্থাপক বলে মনে হয়। এটাকে লিখে নাও। আমি কি বললাম রে, একটু বুঝে নিয়ে লেখ বাবা, একটু বুঝে নিয়ে লেখ। আচ্ছা লেখা হয়েছে কমপ্লিট? আচ্ছা ওকে, একবার বলে দে তো যার লেখা হয়েছে, মনীষ ফাইনাল বলে দে তো। মনীষ বলে দে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো বলে দাও। এই অন্তরা বলে মেয়েটি ফতেপুরে গেছে, আমি বুঝতে পেরেছি, ওর জন্য ডিস্টার্ব হচ্ছে পুরো ব্যাপারটা। আমি নিজেকে এখানটায় দেখতে পাচ্ছি না, ও কি করেছে, কিভাবে করেছে আমি বুঝতেই পারছি না। আচ্ছা, এই গেল। এইবারে ছোট্ট করে দেখো তো, আমাদের যেটা কাজ, লেখো ব্রেন ম্যাপিং। ঠিক আছে, একে লেখো হুকস ল, দুয়ে লেখো ইয়ংস মডুলাস, তিনে লেখো বাল্ক মডুলাস এন্ড কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। চারে লেখো হুকস ল, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। চারে লেখো রিজিডিটি মডুলাস। এখানটায় হুকস ল এন্ড গ্রাফ। ঠিক আছে, রিজিডিটি মডুলাস চটপট লেখো। স্যার তিনেরটা কি লিখেছেন? বাল্ক মডুলাস এন্ড কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এখনো একজন একজন করে ঢুকছে, এদের কোনো ঢোকার এ নেই, এগুলো যে অন্যায় হচ্ছে এটা বুঝতে পারবে না এরা। আচ্ছা, রিজিডিটি মডুলাস,
চারেরটা লেখা হয়েছে রিজিডিটি মডুলাস, ঠিক আছে। আচ্ছা 5-এ একটা লিখবে হুকস ল গ্রাফ, আর এইখানটায় আরেকটা লিখবে অ্যান ইলাস্টিক লিমিট, ঠিক আছে। আর 5 নম্বরে লিখবে এটাকে বলবো আমরা ইলাস্টিক এনার্জি। আরেকটা লেখো POISSONS পয়জনস রেশিও। আর 6-এ লিখে দাও ইলাস্ট্রিক পোটেনশিয়াল এনার্জি। দেখো এই কটাই রয়েছে তোমাদের সিলেবাসে, ঠিক আছে, এই কটাই রয়েছে তোমাদের সিলেবাসে। এবার এই জায়গাটা আমরা ধীরে ধীরে শুরু করি। সবার প্রথমে যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে HWKS হুকস ল। হেডিং করো হুকস ল। এবার এই হুকস লটা বুঝতে গেলে না একটা জিনিস তোমাকে আমি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা চলে যাই নেচারে, অর্থাৎ গার্ডারের উদাহরণটাই, মিষ্টি দোকানের গার্ডার। আমি এইভাবে টানছি, ছেড়ে দিচ্ছি, ফিরে আসছি, টানছি, ছেড়ে দিচ্ছি, ফিরে আসছি। আচ্ছা দেখো, যখনই আমরা এরকম টানছি, এই টানের জন্য আমরা একটা বল প্রয়োগ করছি। যখন আমরা এরকম টানছি কি কি চেঞ্জ হচ্ছে? লেন্থ একটা ছিল গার্ডারটা, ধরো গার্ডারটাকে তুমি কেটে নিয়েছো, গোল ছিল কেটে নিয়েছো, লম্বা হয়ে গেছে। যত টানবে তত সরু হবে, তাহলে এটা একটা চেঞ্জ। আবার তুমি যদি দেখো যে এই যে টানলাম, টানার সাথে সাথে ও যেমন সরু হলো, ঠিক সাথে সাথে আমি কি বলবো এটাকে, দেখো যখনই আমি টানছি না, হ্যাঁ বলো। বলছিলাম ওই প্রীতম জয়েন হতে পারছে না, ও আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, হচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রীতমটা কি? ও প্রীতম, আমাদের প্রীতম। ধরো আমি একটা জিনিসকে এইভাবে টানলাম। আচ্ছা তোরা এই সারফেসে পুরো বোর্ড দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধর আমরা এটাকে টানলাম গার্ডারটাকে, তো গার্ডারের ভিতরেও মানে এই জায়গাটা আমি ছোট্ট করে দেখাচ্ছি। ধরে না এইখানটা এরকম একটা গার্ডার ছিল, এটা তুই কাট মারলি তাহলে এরকম লেন্থ। এবার একে তুই যত টানবি এ বাড়বে, কিন্তু এইদিকে সরু হবে। আর যত তুই এইদিকে টেনে ফোর্স দিয়ে বাড়ানোর চেষ্টা করছিস, ভালো করে বোঝ, যত তুই এইদিকে টেনে ফোর্স দিয়ে বাড়ানোর চেষ্টা করছিস না, তত কি হচ্ছে, তত তুই একটা জিনিস খেয়াল কর, ততই কিন্তু একটা ইন্টারনাল ফোর্স এইদিকে ওকে ছোট করার চেষ্টা করছে। আভ্যন্তরীণ ভাবে আবার একটা শক্তি বা বল ক্রিয়েট হতে শুরু করবে। এইটাকে কি বলবো? এই সব কিছু জিনিসকে আমাদের ধীরে ধীরে করতে হবে। দেখ একটা জিনিস আমি বলি, এই যে পুরো গল্পটা, এটাকে যদি আমাদের ভালো করে বুঝতে হয় তাহলে আমরা কি করব? আমাদের দুটো জিনিস ভালো করে বুঝতে হবে এই হুকস লটাকে বোঝার জন্য। একটা হচ্ছে স্ট্রেস, একটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে? তাহলে হুকস ল বলে হেডিং করেছে, কিন্তু তার আগে আমরা কি বুঝবো? তার আগে আমরা বুঝবো স্ট্রেস, STRE স্ট্রেস, আর একটা হচ্ছে স্ট্রেন। হ্যাঁ, স্ট্রেসটা কি, স্ট্রেনটা কি, ভালো করে লক্ষ্য কর। এইটার বাংলা হচ্ছে পীড়ন, আর এইটা হচ্ছে বিকৃতি, ঠিক আছে? পীড়ন কি? পীড়ন হচ্ছে, ধরে নাও তুমি কোনো অবজেক্টকে, মানে আমি একটা কথা বলি, ধর যেটা হয়, ধর একটা বউ নতুন বিয়ে হয়েছে, সে একটা নতুন সংসারে গিয়েছে, তো সেখানে কি হয়, অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে শাশুড়ি ননদ এরা সবাই মিলে বৌমাটাকে জ্বালায়। তো এইভাবে জ্বালাতে 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 বউটার ভিতরেও কিন্তু
মানে একটা প্রতিবাদ সত্তা জেগে উঠবে। পদার্থের ভিতরে যদি ওরকম প্রতিবাদ সত্তা জেগে ওঠে সেটাকে আমরা পীড়ন বলবো। অর্থাৎ একটা অবজেক্টকে টানছি, তুমি ফোর্স দিচ্ছ, এবার অবজেক্টের ভিতরে ওই ফোর্সকে রেজিস্ট করার জন্য আরেকটা ফোর্স, যেমনটাকে আমরা এটাকে প্রত্যানায়ক বল বলতে পারবো না, একটা রেজিস্টিভ ফোর্স, ওই ফোর্সটা যাতে আমাকে বাড়াতে না পারে তার জন্য আমি চেষ্টা করবো ভেতর দিকে টানা। কিরকম না, বাইরের দিকে যে পরিমাণ ফোর্স দিচ্ছে সেই একই পরিমাণ। তাহলে পীড়নটা কি? পীড়ন হচ্ছে কোনো অবজেক্টের উপরে যখন তুমি বল প্রয়োগ করছো, সেই বলের এগেনস্টে অবজেক্টের আভ্যন্তরীণ ভাবে যে নতুন একটা বলের জন্ম হয় তাকে বলা হবে পীড়ন। কথা বোঝা গেল? আর বিকৃতিটা কি? বিকৃতি হচ্ছে পীড়নের ফলে বস্তুর ভিতরে যদি একটা পার্মানেন্ট চেঞ্জ আসে তাহলে সেটাকে আমরা বলবো বিকৃতি। কথা বোঝা গেছে? পীড়নের ফলে বস্তুর মধ্যে যদি একটা পার্মানেন্ট চেঞ্জ আসে সেটাকে বলবো আমরা বিকৃতি। ঠিক আছে, তাহলে ছোট্ট করে পীড়নটা লিখে নাও, চটপট লেখো পীড়ন কাকে বলে। লেখো লেখো বাহ্যিক বলের প্রভাবে, লেখো বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে বস্তুর মধ্যে বাহ্যিক বলের প্রভাবকে, বস্তুর মধ্যে বাহ্যিক বলের প্রভাবকে প্রতিরোধ করতে, বস্তুর মধ্যে বাহ্যিক বলের প্রভাবকে প্রতিরোধ করতে এবং বস্তুকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে, এবং বস্তুকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে যে বলের উদ্ভব হয়, যে বলের উদ্ভব হয় তাকে যে বলের উদ্ভব হয়, এখানে একটা কথা যোগ করো, প্রতি একক ক্ষেত্রফলে যে বলের উদ্ভব হয়, এখানে একটা কথা যোগ করো, প্রতি একক ক্ষেত্রফলে তাকে পীড়ন বলা হয়। প্রতি একক ক্ষেত্রফলে তাকে পীড়ন বলা হয়। তাহলে পীড়ন সমান কি? পীড়ন সমান হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। পীড়ন সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, দ্যাট ইজ F বাই A। ঠিক আছে, তাহলে এর একক মাত্রা কি হবে? এসআই পদ্ধতিতে একক নিউটন পার মিটার স্কয়ার, সিজিএস পদ্ধতিতে একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। মাত্রা ভালো করে লক্ষ্য করো কি হবে, বলের মাত্রা উপরে, বলের মাত্রা mlt - 2 বাই l স্কয়ার, এইটা ইজ ইকুয়াল টু m l কিউব t - 2। এইটুকু করে নাও।
এম এল স্যার কিউব। এল মাইনাস কিউব হবে, হ্যাঁ হ্যাঁ এল মাইনাস কিউব। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ এল স্যার। মাইনাস ওয়ান হচ্ছে না রে? হ্যাঁ স্যার। ঠিক ঠিক ঠিক, ভুল লিখেছি। কে এসছিস? অভিষেক আছিস? হ্যাঁ স্যার বলুন। একটু বলে দিবি তো এগুলো। আসলে ব্যাপারটা কি জানিস, আমার হঠাৎ করে শরীর খারাপ লাগছে। তোদেরকে আমি কি দোষ দেবো? মাঝে মাঝে আমার নেটওয়ার্ক চলে যাচ্ছে, কোনো গল্প বললাম। এখন আমার সত্যি খুব শরীর খারাপ লাগছে, আমি স্পিডটা কমিয়ে ফেলিস। এটা হয়েছে? হ্যাঁ স্যার। স্যার বোর্ডটা একটু নিচে নামান। বোর্ড নিচে নামাবো? স্যার একটু বাঁ দিকে। ঠিক। আচ্ছা চলো, এইবার আমরা ছোট্ট করে পীড়ন করে নিয়েছি। এবার এই জায়গায় আমরা বিকৃতিকে পড়ে নিই। বিকৃতি, বিকৃতির ইংলিশ কি? স্ট্রেন। এটা একটা শর্টকাট আছে, চেঞ্জ বাই অরিজিনাল। অর্থাৎ পরিবর্তন বাই প্রাথমিক। লেখো, এটাকেই লেখো, দেখতে পাচ্ছিস? পরিবর্তন বাই প্রাথমিক। হয়েছে? হ্যাঁ স্যার। পরিবর্তন বাই প্রাথমিক। আচ্ছা, এবার একটা ছোট্ট জিনিস আমি বলি। আরেকটা নতুন ওয়ার্ড আসবে আমাদের কাছে, যেটাকে বলা হচ্ছে কি না, ইংলিশ ইলাস্ট্রিক লিমিট। ঠিক আছে, এর বাংলা হবে স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, এর বাংলা স্থিতিস্থাপক সীমা। এটাকেও লিখে নাও। আচ্ছা, এই জায়গাটা যেটা আমরা লিখেছি না বিকৃতি, এখানে লিখবে এককবিহীন মাত্রাবিহীন রাশি। ঠিক আছে, এককবিহীন মাত্রাবিহীন রাশি, ইলাস্টিক লিমিট। লেখো, যে নির্দিষ্ট সীমার মাঝে, আমি পরে এটাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, চাপ নেওয়ার কিছু নেই। যে নির্দিষ্ট সীমার মাঝে কোন বস্তুতে বল প্রয়োগ করলে, যে নির্দিষ্ট সীমার মাঝে কোন বস্তুতে বল প্রয়োগ করলে, যে নির্দিষ্ট সীমার মাঝে কোন বস্তুকে বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির, তার দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন করা হয়, দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন করা হয় এবং দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন করা হয় এবং প্রযুক্ত বল সরে গেলে, এবং প্রযুক্ত বল সরে গেলে বস্তুটি, এবং প্রযুক্ত বল সরে গেলে বস্তুটি প্রাথমিক অবস্থায় ফিরে আসে।
প্রযুক্ত বল সরে গেলে বস্তুটি প্রাথমিক অবস্থায় ফিরে আসে। অর্থাৎ বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্ম পরিলক্ষিত হয়। অর্থাৎ বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্ম পরিলক্ষিত হয় সেই নির্দিষ্ট সীমাকে অর্থাৎ বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্ম পরিলক্ষিত হয়। অর্থাৎ বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্ম পরিলক্ষিত হয় সেই নির্দিষ্ট সীমাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। এইবারে এইখানে এসে এই লগ্নে আমাদের যেটা করতে হবে, লিখতে হবে এই হলো কি হুকস ল। এইবারেই একমাত্র আমরা এই হুকস লটাকে পড়তে পারবো। সবাই প্রথমে লেখো বিবৃতি। কি বিবৃতিটা? না, বিবৃতি হচ্ছে, ভালো করে দেখবে, লিখতে থাকো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পদার্থের বা বস্তুর পীড়ন দিয়ে বিকৃতির সমানুপাতি হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে পদার্থ বা বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতি হয়। অর্থাৎ হুকস ল কিন্তু উইদিন ইলাস্টিক লিমিট কাজ করে। আচ্ছা দেখো, যদি বলে পীড়ন বিকৃতির সমানুপাতি, তাহলে একে যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করো, একে যদি আমরা গ্রাফের মধ্যে তুলে আনার চেষ্টা করি, তাহলে গ্রাফটা কেমন হবে? ঠিক আছে, একে যদি আমরা গ্রাফের মধ্যে তুলে আনার চেষ্টা করি তাহলে গ্রাফটা কেমন হবে? এই জায়গায় আমরা আসি, এইটা হচ্ছে, খেয়াল রাখবে আমি কি লিখছি, সেটা হচ্ছে এই বরাবর আমরা লিখছি পীড়ন ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা লিখছি বিকৃতি। তাহলে গ্রাফটা আমাদের কেমন এসেছে? গ্রাফটা আমাদের এসেছে ঠিক এই রকম স্ট্রেট লাইন। ঠিক আছে, গ্রাফটা এসেছে আমাদের স্ট্রেট লাইন। ঠিক আছে, গ্রাফটা এসেছে আমাদের স্ট্রেট লাইন। ঠিক আছে, এবার এই জায়গাটায় ছোট্ট করে আমরা একটা মন্তব্য লিখবো। খেয়াল রাখবে এই মন্তব্যটা কিন্তু ফিজিক্স। এবার এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতি বলে আমরা দাবি করলাম, বিবৃতিতে লেখচিত্রে, অথবা আমরা কি বললাম, পীড়ন সমানুপাতি বিকৃতি। অতএব বাবা পীড়ন সমান একটা ধ্রুবক কিন্তু বিকৃতি। ভালো করে খেয়াল রাখবে, এখানে একটা ধ্রুবক করেছি আমি, ভালো করে খেয়াল রাখবে, আমি কিন্তু একটা ধ্রুবক করেছি। ঠিক আছে, এবারে এই যে ধ্রুবকটা আমি করেছি, এই ধ্রুবকটাকে আমরা কি বলবো? বা আমরা এরকম বলতে পারি পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু, এই ধ্রুবকটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবকটার নাম স্থিতিস্থাপক গুণাঙ্ক। খেয়াল রাখবে আমি কি বললাম। তাহলে পীড়ন এবং বিকৃতির
অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, পীড়ন বিকৃতির অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইবার একটা জিনিস আমি বলি, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি এটা হয়, আর এই জায়গায় যদি তুমি ভালো করে বোঝো, এই যে লেখচিত্র নিয়েছো, এই লেখচিত্রটা যদি তুমি নতি নাও, তাহলে নতি নিলে এই বরাবর কি হবে, dy, এই বরাবর dx। dy মানে কি, ক্ষুদ্র পীড়ন, ভালো করে বুঝবে এগুলো, ক্ষুদ্র পীড়ন, আর এইটা হবে ক্ষুদ্র বিকৃতি। আর এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে এই থিটাটাকে আমরা কি বলছি, এই থিটাটাকে বলছি আমরা এই সরলরেখাটার নতি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি বলছি, থিটা ইজ ইকুয়াল টু বলছি সরলরেখার থিটা ইজ ইকুয়াল টু সরলরেখার নতি। ঠিক আছে, থিটা হচ্ছে সরলরেখার নতি। তাহলে এই নতিটা কি হচ্ছে, নতি মানে কি আমরা বুঝি, ট্যান থিটা। নতি মানে ট্যান থিটা। তাহলে এই ট্যান থিটা সমান কি হবে, dy dx। তার মানে পীড়ন বাই বিকৃতিকে বোঝাচ্ছে। যদি এটা পীড়ন বাই বিকৃতি হয়, তার মানে এটা কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এই জায়গায় মন্তব্য বলে আমরা যে পয়েন্টটাকে করেছি, খেয়াল রাখবে আমি কি বলছি, এই মন্তব্যের পয়েন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি, মন্তব্যের পয়েন্টটাকে আমরা লিখতে পারি যে হুকের সূত্র, ভালো করে বুঝবে, এটা তো হুকের সূত্র, হুকের সূত্রের লেখচিত্রের, ঠিক আছে, লেখচিত্রের, হুকের সূত্রের লেখচিত্রের নতি, হুকের সূত্রের লেখচিত্রের নতি সর্বদা স্থিতিস্থাপক গুণাঙ্ককে প্রকাশ করে। কথা বোঝা গেল? এই পর্যন্ত একটা পার্ট, খেয়াল করো, পুরোটাকে টুকে নাও, টাইম দিচ্ছি আমি। এই পর্যন্ত এটা একটা পার্ট, খেয়াল রাখো, আর পুরোটা টুকে নাও। ঠিক আছে, এই পর্যন্ত এটা একটা পার্ট, খেয়াল রাখো, এটাকে পুরোটা টুকে নাও। হয়েছে পুরোটা লেখা? একবার লেখা হয়ে গেলে বলো আমাকে। থ্যাংক ইউ ঐশী, থ্যাংক ইউ রিপ্লাই করার জন্য। মনীষ কিছু বলবে? একটু বলতে হবে, একটু সহযোগিতা করতে হবে সবাই। স্যার এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক তো? আরে হ্যাঁ রে বাবা, সোমনাথ বৈদ্য। কে বাবু তুই? আমি স্যার দেবকুমার। নন্দু। অর্পণ কোথায় গেল রে, অর্পণ? হ্যাঁ, অর্পণের স্বপ্ন মানে ডেঞ্জারের স্বপ্ন। ওই সরিষা ব্যাচের একটা অর্পণ আছে, বুঝলে? হ্যাঁ স্যার। সে আমার মাঝে মাঝে বলছে কি স্বপ্ন স্যার, যে বলছে কি স্বপ্ন স্যার ওই বেটায় অর্পণ। সে নাকি মাঝে মাঝে স্বপ্ন দেখে তার বিয়ে হচ্ছে, আর ফুলসজ্জার রাত্রে নাকি জনি ভাই এসে গেছে। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। এখন ও আচ্ছা, তোমার স্বপ্ন, আমি ওটা বলছি না, আমি বলছি তোমার উপরে জনি ভাই ভর করে, মানে নিজেকে জনি ভাই ভাবছো নাকি জনি ভাই সত্যি তোমার বাড়িতে এসছে? আচ্ছা, আমি ভাবলাম
তোমরা আমার অন্য কিছু ভেবো না, আমি ভাবছি সেই ছোটবেলায় জনি জনি ইয়েস পাপ্পা করতে না। না না, আমার সেই ছোটবেলার সেই গল্পটা মনে আছে, জনি জনি ইয়েস পাপ্পা, ইটিং সুগার নো পাপ্পা, স্যারও ডক্টর হবে। না না, প্লাম্বার। ইঞ্জিনিয়ার। দেখ পুরো ক্লাসটা এইটুকুই হয়েছে আপাতত, সুন্দর করে সাজানো গোছানো একটা ক্লাস, ঠিক আছে? এবার আমি নেক্সট পেজ নিচ্ছি। একটা জিনিস দেখ, ভালো করে লক্ষ্য কর, ফোনটা রেখে যা, ফোন নিয়ে যেতে হবে না, চলে যা, খেয়ে আয়। বিষয়টা কি? বিষয় হচ্ছে যে আমরা হুকের সূত্র থেকে একটা আউটকামস বের করলাম, হুকস ল থেকে, ঠিক আছে? ভালো করে বুঝবে, আগে পুরো ব্যাপারটাকে মাথার ভেতরে সেটে দাও। হুকস লতে আমরা কি করলাম, তুমি পেলে পীড়ন সমানুপাতে বিকৃতি বা পীড়ন বাই বিকৃতি, এইটা ইজ ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। লাস্ট পর্যন্ত সেটাই পেয়েছি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন বাই বিকৃতি মানে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইবার এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা না, খেয়াল রাখবে, এটাকে আমি রাফ বা নোট হিসাবে লিখিয়ে দিচ্ছি, ছোট্ট মতো। কিরকম পুরো বিষয়টা? নোট, ভালো করে দেখবে। এই স্থিতিস্থাপক গুণাঙ্কটার বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন নাম। কিরকম? যখন লেন্থ বা দৈর্ঘ্য নিয়ে কথা হবে, ভালো করে বুঝবে আমি কি বলছি, ঠিক আছে? যখন লেন্থ বা দৈর্ঘ্য নিয়ে কথা হয়, তখন এই স্থিতিস্থাপক গুণাঙ্কটার মান হয়ে যায় বা নাম হয়ে যায় ইয়ংস মডুলাস, YOUNGS অ্যাপোস্ট্রফি, ইয়ংস মডুলাস, ঠিক আছে? যখন ভলিউম মানে আয়তন, হ্যাঁ, যখন আয়তন নিয়ে কথা হয় তখন এর নাম হয়ে যায় বাল্ক মডুলাস। আর যখন শেপ, SHAP, শেপ মানে আকৃতি, হ্যাঁ, যখন আকৃতি নিয়ে কথা হয় তার নাম হয়ে যায় রিজিডিটি মডুলাস। দেখো, এই যে নোটটা আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, খেয়াল রাখবে, এই যে নোটটা আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, পরবর্তীতে যখন আমি আগের পেজটা নিচ্ছি, এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটায় দেখো হুকস ল, গ্রাফ, ইলাস্টিক লিমিট, আমাদের ফার্স্ট ব্রেড ম্যাপিং খতম হয়ে গেছে। এরপরে দেখো তো এই যে তিনটে রয়েছে, এই তিনটেকেই তো আমরা এখানে নোটের ভিতরে লিখেছি। তার মানে এখানে একটা ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক মানে যখন তুমি এই জায়গাটায় ছোট্ট করে হেডিং করবে যে ইয়ংস মডুলাস, ঠিক আছে, বা ইয়ং গুণাঙ্ক, এটা ভদ্রলোকের নাম, ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে? তাহলে তখন অ্যাকচুয়ালি কি নিয়ে কথা হবে? যদি ইয়ং গুণাঙ্ক নিয়ে কথা হয়, তার মানে তখন কি নিয়ে কথা হবে? তখন লেন্থ, দৈর্ঘ্য নিয়ে কথা হবে। কথাটাকে দেখো আমি কি বলছি, তখন দৈর্ঘ্য নিয়ে কথা হবে। আবার একটা জিনিস তুমি দেখো, তার মানে কি, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়েছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের জায়গায় এখন আমাদের যদি আমি বসিয়ে দিই ইয়ংস মডুলাস, ভালো করে বুঝো, তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই যে ইয়ংস মডুলাস, ঠিক আছে, তাহলে ইয়ংস মডুলাস যদি হয়, তাহলে এই জায়গাটায় ইয়ংস মডুলাস বা ইয়ং গুণাঙ্ক আমি বাংলায় লিখি, একটুখানি বুঝবে। আমি একবার যদি এটাকে বুঝিয়ে দিতে পারি, তাহলে এই চ্যাপ্টারটা 80% খতম। ইয়ং গুণাঙ্ক, তাহলে ইয়ং গুণাঙ্ক মানে কি? এই জায়গাটায় নিঃসন্দেহে তাহলে পীড়ন বাই বিকৃতি। খেয়াল রাখো আমি কি বলছি। আবার আমি বলেছি যে ইয়ং গুণাঙ্ক মানে যতই পীড়ন আর বিকৃতি হোক না কেন, অ্যাকচুয়ালি তাকে দৈর্ঘ্য নিয়ে কথা বলতে হবে। তার মানে হচ্ছে এইটাকে বলা হবে অনুদৈর্ঘ্য, হ্যাঁ, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, সেইটাই হচ্ছে ইয়ংস মডুলাস। এবারে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতিটাকে আলাদা আলাদা ভাবে কায়দা করে জেনে নিতে পারলেই
আমাদের খেল খালাস। তাহলে ইয়ংস মডুলাস যদি আমাদের পড়ার বিষয় হয়, ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলছি। আমি কি বললাম? আমি একটাই কথা বললাম, সেটা হচ্ছে যে আমরা যেটা জেনে এসেছি সেটা হুকস ল। আর হুকস লর আউটকামসটা কি? হুকস লর আউটকামস হচ্ছে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। দ্যাট ইজ দ্য আউটকামস। এইটা হচ্ছে আমি বলছি আউটকামস অফ হুকস ল। আর এই জায়গাটা আমি বলে দিলাম এই স্থিতিস্থাপক গুণাঙ্কের নাম কিন্তু 3 রকম আছে, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস। অর্থাৎ যখন আমাদের ইয়ং গুণাঙ্কটাকে ডিটেইলসে পড়তে হবে তখন আমাদের কি নিয়ে কথা বলতে হবে? দেখো এই জায়গাটা বলেই দেওয়া আছে যে লেন্থ নিয়ে কথা বলতে হবে, দৈর্ঘ্য নিয়ে কথা বলতে হবে। তাহলে ইয়ংস মডুলাস মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, কারণ পীড়ন বাই বিকৃতিকেই তুমি বলেছো মডুলাস বলতে হবে। এটা যদি ইয়ং হয় তাহলে পীড়ন বাই বিকৃতির আগে শুধু দৈর্ঘ্য কথাটা জুড়ে দিতে হবে। তাহলে তোমরা একটুখানি ট্রাই করো, যদি বাল্ক হয়, বাল্ক মডুলাস হয়, ঠিক আছে? বাল্ক মডুলাসের বাংলা আছে নিশ্চয়ই। বাল্ক মডুলাসের বাংলা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে যদি এটা বাল্ক মডুলাস হয় তাহলে এই জায়গাটা কি লিখবো? কে বলবে আমাকে? বলো এই জায়গাটা কি লিখবো? সুদীপ্ত? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম বলো। অর্পণ। অর্পণ অর্পণ বলছে আয়তন কথাটা জুড়ে দেবো, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, সিম্পল, ঠিক না? তার মানে তোমরা ধরে ফেলেছো। তাহলে ইয়ংস মডুলাস বলে এইটা আমরা লিখেছি। এবারে একটা জিনিস যেটা আমার আগের পেজে শেখানো হয় না, আমি একটুখানি বলতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি এরকম সিচুয়েশনটা হয়, এই যে হুকস লটা আমরা যেখানে ফিনিশ করেছি, খুব ভালো করে দেখো হুকস ল, এই জায়গাটা আমরা আর একটা কথা যোগ করতে চাইছি। আমার ক্ষেত্রে তো যোগ করাটা সহজ, কিন্তু তোমাদের ক্ষেত্রে কঠিন হবে। সেটা কি? এই যে স্থিতিস্থাপক, মানে এই জায়গাটা আরো একটা মন্তব্য আমরা লিখতে চাইছি। সেটা কি? স্থিতিস্থাপক গুণাঙ্কের যে একক, ভালো করে বুঝবে আমি কথাটা কি বলছি। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রা, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রা, তুমি ভালো করে দেখো বিকৃতির কোনো একক মাত্রা নেই। আমি নিঃসন্দেহে এখানে লিখেছি কোথাও একটা, হ্যাঁ এই জায়গাটা দেখো, এই যে বলেছি পীড়নের একক মাত্রা রয়েছে, কিন্তু বিকৃতিটা কোথায় করেছিলেন? এই যে এই জায়গায় লেখা রয়েছে দেখো, বিকৃতির কোনো একক মাত্রা নেই। আর তুমি যখন, তার মানে কি, বিকৃতিটা যেহেতু চেঞ্জ বাই অরিজিনাল, মানে এটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তার মানে সেটাও দৈর্ঘ্য, আর প্রাথমিক মানেও সেটা দৈর্ঘ্য। তাহলে পীড়ন আর বিকৃতির যখন তুমি অনুপাত নিচ্ছ, ভালো করে বোঝার চেষ্টা করো, বিকৃতির কোনো একক মাত্রা নেই, তাহলে যাবতীয় স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রা পীড়নের একক ও মাত্রার সাথে এক হবে। সেই কথাটাই আমাদের লিখতে হবে। মন্তব্যটা কি? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রা সর্বদা পীড়নের একক ও মাত্রার সহিত এক হবে। কথা বোঝা গেল? এই কথাটাকে খেয়াল রাখবে। তাহলে আমরা যে 3 নাম্বার এখানে ছিলাম, ইয়ংস মডুলাসের একক ও মাত্রা, এখানে আমরা লিখতে হবে স্বাভাবিক অর্থে একক ও মাত্রা সর্বদা অনুদৈর্ঘ্য পীড়নের সহিত সমান হবে। কথা বোঝা গেল? একক ও মাত্রা সর্বদা অনুদৈর্ঘ্য পীড়নের সহিত সমান হবে। এই হচ্ছে পুরো বিষয়।
এই যদি পুরো সিচুয়েশন হয়, এবারে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাকে ডিরাইভ করব ইয়ংস মডুলাসের জন্য। তাহলে দেখো গাণিতিক সূত্র, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা দেখো, আমি সবার প্রথমে একটা ছবি আঁকি, নাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না কি হচ্ছে। ধরে নাও আমার এই জায়গাটা একটা সিলিং আছে, এবার এই সিলিং থেকে আমি একটা রাবার রাবার মানে ওই আর কি ওটা ঝুলিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই জায়গাটায় আমি একটা ভর ঝুলিয়ে দিলাম এম, তার মানে নিচের দিকে এমজি কাজ করছে, এই এমজিটাই অ্যাকচুয়ালি এফ। এইটা হচ্ছে চিত্র 1, ঠিক আছে? এবার চিত্র 2টাকে ভালো করে বোঝার চেষ্টা করো। চিত্র 2টা কেমন হচ্ছে? চিত্র 2 হচ্ছে ঠিক এরকম, ঠিক আছে? কি হবে কেসটা তুমি লক্ষ্য করো আমি কি বলছি। সেটা হচ্ছে এটা এখন এতটা নেমে এসেছে, খুব ভালো করে লক্ষ্য করবে আমি কি বলছি। অর্থাৎ এখন এম ভরটা এখানে, তাহলে কেসটা কি দাঁড়ালো? আগে এম ভরটা ছিল কোথায়? আগে এম ভরটা ছিল এই জায়গাটায়, এখন এম ভরটা এখানে নেমে এসেছে। ধরে নাও প্রাথমিকভাবে এইটুকু দৈর্ঘ্য ছিল এল, আর এখন যেটুকু বেড়েছে এখান থেকে এই পর্যন্ত, এটা ধরে নাও ডিএল, ঠিক আছে? এবং একটা জিনিস আমি বলি তোমাকে, তাহলে চেঞ্জ কতটুকু হয়েছে? চেঞ্জ হচ্ছে ডিএল। তাহলে আমি ছোট্ট ছোট্ট করে যদি আমি করে নিই, তাহলে পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন সবচেয়ে বড় কথা, হ্যাঁ, অনুদৈর্ঘ্য পীড়ন এটা সমান চেঞ্জ বাই অরিজিনাল, সরি পীড়ন 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 মানে কি? পীড়ন মানে তুমি যে পরিমাণ ফোর্স দিয়েছো, ঠিক আছে? তো এখানে আমি ফোর্সটাকে কি ভাবছি? এফ। এর এই জায়গার ক্ষেত্রফল যদি এ হয়, ভালো করে বুঝবে, তাহলে এটা হয়ে গেল স্যার এফ বাই এ। এখানটায় এফ কিন্তু এমজি, তার মানে এমজি বাই এ। বলো এস অর নো? তাহলে এটা হয়ে গেল এমজি বাই এ। এবারে অনুদৈর্ঘ্য পীড়নের পরে অনুদৈর্ঘ্য বিকৃতিটা কত হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি হবে চেঞ্জ বাই অরিজিনাল। কেউ বলার চেষ্টা করবে এটা কি হবে? চেঞ্জ মানে ডিএল, অরিজিনাল মানে এল, ঠিক আছে? তাহলে গাণিতিক সূত্রটা কি হচ্ছে স্যার? লক্ষ্য করো, আমি যদি এখানটায় ইয়ংস মডুলাস বলে বসাই, অতএব ইয়ংস মডুলাস y, ঠিক আছে, y ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি যদি হয়, তাহলে উপরে mg a আর একদম নিচে কি বসছে? চেঞ্জ বাই অরিজিনাল। তাহলে এইটাকে সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা কি করছি? mg এই ক্যাপিটাল এর উপরে উঠে যাবে আর নিচে a ডট dl, দ্যাট ইজ y। হয়ে গেল স্যার, ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো কি? দেখো আমি কি বললাম, ঠিক আছে? মনীষ তোর গাড়ি এসেছে?
কবে এলো? তো ছবি দেখালি রে? তাহলে তো তোর পরের দিন পরীক্ষা তো নেওয়া যাবে, অসুবিধা নেই, গাড়িতে এসে গেছে। তুই বলে গেলি স্যার আমার পরীক্ষা, আমি গাড়ি আনতে যাচ্ছি। গাড়িটা এনেছিস, একদিন ছবিটা দেখা। হ্যাঁ তবু অরণ্য, কিছু এক্সারসাইজ লাগিয়েছিস, ক্যামেরা লাগিয়েছিস? ওটা তো ইনবিল্ড না, ওটা তো টপ ভেরিয়েন্ট নিয়েছিস। আচ্ছা ঠিক আছে। ফ্রন্ট ব্যাক দুটো ক্যামেরাই আছে না? থ্রি 360 আছে, ও সত্যি এটা জিনিস কিনেছিস। তাহলে তো অটো ড্রাইভিং মোডও আছে নাকি? অ্যাডাস আছে? অ্যাডাস নেই? কি করলি এত লেট করে, এ বলে অ্যাডাসটা দিতে পারলি না? ট্রাকশন কন্ট্রোল क्या बात है। ট্রাকশন কন্ট্রোলটা বার বেড়াতে গেলে বুঝতে পারবি। আমি একবার গিয়ে সেই বোড়াকে দেখতে গিয়ে, বুঝলি তো, এবার ওখানটা এত বিদঘুটে একটা টার্ন আছে না, বিচ্ছিরি টার্ন যাকে বলে। হ্যাঁ একদম বিচ্ছিরি টার্ন। একবার মনে হয়েছিল এবার না পাল্টি হয় গাড়ি। হ্যাঁ কি আছে, কি অসুবিধে? আর্টিকাতে কি অসুবিধে? তোরও তো FWR তো। আরে তোরও FWR তো, তাহলে তুই এমন বলছিস। আর্টিকা FWR, আর তবে পাহাড়ে উঠতে গেলে রিয়ার হুইল হলে ভালো হয়, RWR হলে সুবিধে হয়। আচ্ছা যাই পারে হোক, ওসব বাদ দাও। টোকা হয়েছে? क्या बात, क्या बात। এবার ছোট্ট করে দেখি একটা অঙ্ক লেখো। অঙ্কটা করে আমাকে বলবে, অঙ্কটা লেখো আগে। লেখো 2 মিটার দীর্ঘ, লিখতে থাকো, এবং 1 ন্যানোমিটার, 1 মিলিমিটার, সরি 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসের একটি লোহার তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝুলানো আছে। এক প্রান্তে 8 কেজি ভর ঝুলানো আছে। লোহার ইয়ং গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু, লোহার ইয়ং গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 2 into 10 to the power 12 dyne per centimeter square। সিরিয়াসে বলেছে 2 into 10 to the power 12 dyne per centimeter square। তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? উত্তর আছে 0.1, উত্তর আছে 0.1 সেন্টিমিটার।
উত্তর আছে 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। দেখি প্রমাণ করো, এটা এটা করে দেখাও। কত উত্তর হচ্ছে, হচ্ছে কি আদৌ সেটা বলো। আমি বলে দিচ্ছি, এখানে এর ভ্যালুটা, অঙ্কটা কি করছো সবাই? করছো না তার মানে, তাই তো? অর্পণ, তিয়াস, এর মানটা বল, হ্যাঁ হ্যাঁ, এর মানটা বলছিলেন, বলুন। এটাকে পাই আর স্কয়ার করতে হবে। কি আওয়াজ, ভেরি গুড। দেখো সমাধান করে লিখে দিচ্ছি আমি। আমার y ইকুয়াল টু কি এসছে, mg ক্যাপিটাল L বাই a ডট dl। তো এবার এই জায়গাটায় mg ক্যাপিটাল L বাই এই a সমান পাই r স্কয়ার ডট dl। এবার দেখো সমস্ত কিছু দেওয়া আছে, dl টা চেয়েছে, সমস্ত কিছু দেওয়া আছে, dl চেয়েছে। অতএব dl ইজ ইকুয়াল টু, এটাকে তুলে দিচ্ছি, mgl বাই পাই r স্কয়ার ডট ক্যাপিটাল Y। m এর ভ্যালু কত বলেছে বল, বসিয়ে দি, বল। 8 কেজি। কেজি বলেছে, কেজি কি গ্রাম করতে হবে। 8 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 980। লেন্থ কত বলেছে, অরিজিনাল লেন্থ? 2 মিটার। তাহলে 200 সেন্টিমিটার। পাই আর এর ভ্যালু কত বলেছে রে? 1 mm। 1 মিলিমিটার ব্যাস না ব্যাসার্ধ? ব্যাস। ও বাবা, তার মানে এত সেন্টিমিটার ব্যাস, এটা ভাজিত 2, 1 20 হচ্ছে। তো তার মানে 0.1 ভাজিত 10, একে 2 দিয়ে আবার ভাগ করতে হবে, তার মানে 1 20। এখানটা এরকম করে দে ভাই, 1 20 তার স্কয়ার ইনটু y এর ভ্যালু কত বলেছে, ইয়ং মডুলাস 2 into 10 to the 12 9 per semi square। 2 ইনটু 10 টু দি পাওয়ার 12। হ্যাঁ তো সেন্টিমিটারে বসিয়েছি না, ঠিকই তো আছে। এইটুকু করে দেখ, হয়ে যাবে। অরিত্র, স্যার বলুন।
অরিজিৎ হয়ে যাওয়ার রহস্যটা আমি বুঝতে পেরেছি। তুমি অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে, শোনো আমি একটা কথা বলি, আজকে ক্লাসকে আর দীর্ঘায়িত করব না, ঠিক আছে? এগুলোকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আর অনেক দিন পর কালকে আমি একটু সময় পাবো, আমার ক্যামেরার পজিশন বা এইগুলোকে নিয়ে আমি কালকে একটুখানি কাজ করতে পারবো আশা করছি। কথা বুঝতে পারলে? লাইটের পজিশন এখনো বোর্ডটা একটা সাইডে চকচক করছে, এটা আমি জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক আর কি কি ইমপ্রুভ করতে পারি, কালকে আমি এগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে তোমরা শুভরাত্রি, এই পর্যন্ত ধরে রাখবে। চ্যাপ্টারটার আমরা সবে মাত্র 40% পড়তে পড়েছি, 50% হয়নি। কিছু জিনিস আছে, আরো কিছু ক্যালকুলেশন আছে, এগুলোকে আমাকে করতে হবে। এগুলো করে দিলে, হ্যাঁ বলো, উত্তরটা কত? স্যার 0.1ই আছে। বলো কি সমস্যা, বলো। আমি বসিয়ে দিয়েছি, ওইটাকেই করতে হবে, ওটাকে সুন্দর করে জাস্ট ক্যালকুলেশনটা করো। ঠিক আছে, আচ্ছা এ কি এসছে? আমাদের কি বলে, শুভ্রম। ওকে, থ্যাংক ইউ শুভ্রম। তুই আজকে এলি না কেন? আজ নয়, কালকে কথা বল। আর সেই এ এসছে অনিশ রয়। এই ছেলেটা পড়াশোনা করে না। আচ্ছা, এদিকে আমাদের সেই এ এসছে, কি কি বলে ওটাকে, নূরসালাম। নেই। আচ্ছা, তারপরে আমাদের ওর নামটা কি রে, বায়েন, বল না। নরোত্তম এসছে? নেই। আচ্ছা, সোহেলি ঠিকাদার, সাদিয়া, শারমিনা, ইনসানা, সবকটা একসঙ্গে বলেছিস, এখন খুঁজে পাওয়া মুশকিল। সাদিয়া কি আছে? কে রে? ও, ওই মেয়েটা তো বেড়াতে গেছে কোথায় একটা, আচ্ছা আমাকে তো বলে গেছে, আমারই ভুল হচ্ছে। ঠিক আছে, ওকে। কত বেড়ে গেছে, কি বলবো, কৃতি সানন। হ্যাঁ স্যার। উফ, ছিলে কোথায় তুমি? ববিতা, Yes, sir. তৌমিলি, আনুষা, মিন্নাত। হ্যাঁ স্যার। কে হ্যাঁ? আনুষা। আনুষা। মিন্নাত কোথায়? হ্যাঁ স্যার আছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর এদিকে কি এ আছে, সৃজা? হ্যাঁ স্যার। খাতা চেক করবো, কাল সকালেই দেখা হচ্ছে তোদের সঙ্গে, ফতেপুর, সকাল 7:15, পাক্কা 7:15, একদম মিস হবে না। ঠিক আছে, ওকে না? আর এ প্রান্তিক, ফতেপুর ব্যাচের প্রান্তিক। হ্যাঁ স্যার আছি। আচ্ছা ঠিক আছে, ক্লাসটাকে আমি দীর্ঘায়িত করবো না, আমি আই এম ফিলিং টায়ার্ড অ্যাকচুয়ালি, রাইট? মানে সারাদিন চলেছে, আবার রাত্রে এসে আমি বুঝতে পারছি আমার চার্জ কমে গেছে। ঠিক আছে, পরের দিন আমি একদম চার্জের ক্যাপসুল খেয়ে আসবো। তোরা একটু পড়, অনলাইনে পড়াচ্ছি বলে অনেকে অনলাইনে পড়াটা পড়ছে না। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। সৈকত, প্যাক আপ সৈকত, একদম একদম প্যাক আপ।
ঠিক আছে অর্পণ, চলো 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 এইটাকে পড়ো। নেক্সট টাইম আজকে কোনো কাজ দেব না, নেক্সট দিন আমি কাজ দেব, ঠিক আছে? একদম একদম একদম। গুড নাইট সৈকত। হ্যাঁ শুভরাত্রি অর্পণ, যাও পড়াশোনা করো, এখনো 1-1.5 ঘন্টা পড়ে তারপরে শোবে। পড়াশোনা করাটাই আমাদের ধর্ম ভাই।